আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিস ইয়ামি প্ল্যানেট। আজকে আমি শেয়ার করব সবচেয়ে সহজ উপায়ে ভাপা পিঠা বানানোর রেসিপিটা। কোন চাল দিয়ে পিঠা বানালে অনেক মজার হবে খেতে, কিভাবে চালের গুঁড়ো বানাতে হবে, পিঠা বানানোর সময় কি কি বিষয় লক্ষ্য রেখে পিঠাটা বানালে অনেক মজার পিঠা হবে, সেই সকল বিষয় সহ অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। পাশাপাশি এও দেখিয়েছি কোন কোন বিষয় তোমরা একেবারেই করবে না এবং পিঠাটা লম্বা সময়ের জন্য সংরক্ষণ করার জন্য কিভাবে পিঠাটা স্টোর করবে সব কিছু। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেই। একটু কষ্ট হলেও বাসায় চালের গুঁড়োটা বানিয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ একবার যদি চালের গুঁড়োটা করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ লম্বা সময়ের জন্য অনেক রকম পিঠা বানিয়ে খাওয়া যায়। আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি চালের গুঁড়োটা করি। আমি সবসময় 3 রকমের চালটা মিক্সড করে চালের গুঁড়ো বানানোর চেষ্টা করি। এখানে আছে পোলার চাল, আতপ চাল আর ভাতের চাল। যদি এই 3টা চাল নাও থাকে, যে কোনো চাল দিয়ে যে কোনোভাবে পিঠা বানানো সম্ভব, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি দেখাচ্ছি আমি কিভাবে করি। এখানে আমি নিয়েছি ভাতের চাল, যতটুকু ভাতের চাল নিয়েছি ততটুকু পরিমাণে নিয়েছি আতপ চাল এবং ঠিক ততটুকু পরিমাণে নিয়েছি পোলার চাল। মানে হচ্ছে আমি 3টা চালই একদম সমান সমান পরিমাণে এখানে নিয়েছি, আতপ চাল, পোলার চাল এবং ভাতের চাল। কেউ যদি চাও যে তোমরা পোলার চালটা দিবা না, সেক্ষেত্রে অবশ্যই পোলার চালটা স্কিপ করতে পারো, শুধুমাত্র আতপ চাল এবং ভাতের চাল দিয়ে বানাবে। ভাতের চালটা পিঠায় দিলে কি হয়, পিঠাটা অনেক বেশি সফট হয়, তাই আমি এখানে ভাতের চাল ব্যবহার করেছি। ভাতের চাল যেহেতু সেদ্ধ চাল হয়, সেদ্ধ চাল সবসময় পিঠায় অল্প পরিমাণে দেওয়া উচিত। কেউ যদি পোলার চালটা স্কিপ করতে চাও, সেক্ষেত্রে শুধুমাত্র আতপ চাল আর ভাতের চাল দিয়েই কিন্তু পিঠাটা বানিয়ে ফেলতে পারবে। সেক্ষেত্রে তোমাকে চালের পরিমাণটা এভাবে নিতে হবে, 2 কাপ আতপ চালের সাথে 1 কাপ পরিমাণ ভাতের চাল মেশাতে হবে। অল্প পরিমাণে পোলার চাল কিন্তু দিলে খুব ভালো টেস্ট আসবে এবং সুন্দর একটা স্মেল আসবে, তাই চেষ্টা করবে কিছু পরিমাণ পোলার চালটা ব্যবহার করার জন্য। এখানে আমি 2 কাপ নিয়েছি পোলার চাল, 2 কাপ আতপ চাল এবং 2 কাপ ভাতের চাল। খুব ভালো মতো এখন আমি এটা ধুয়ে নিচ্ছি, কারণ আমরা বাইরে থেকে যখন চালের গুঁড়োটা কিনে ব্যবহার করি, সেখানে কি পরিমাণ ময়লা সহই যে চালের গুঁড়োটা করা হয়, যখন আমরা চালটা ধুবো তখনই কিন্তু বুঝতে পারবো প্রচুর পরিমাণে চালে ময়লা ছিল। প্রথমে চাল থেকে ধানগুলো ফেলে দিয়েছি এবং তারপর সবগুলো চাল খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে। এবার আমি চালটাকে ছড়িয়ে রাখলাম ঠিক 10 মিনিটের জন্য এবং 10 মিনিট যখন হয়ে যাবে তখন এই চালটা আমি মেশিনে ভাঙানোর জন্য দোকানে পাঠিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এই চালের গুঁড়োটা বাসায় করার জন্য, সেক্ষেত্রে এই চালটা খুব ভালো মতো ছড়িয়ে রেখে বাতাসে 3-4 ঘন্টার মতো শুকিয়ে নিতে হবে এবং ব্লেন্ডারে অল্প অল্প করে গুঁড়ো করে চালনিতে চেলে নিবে এবং বাতাসে আরেকটু শুকিয়ে নিবে। মেশিন থেকে চালের গুঁড়োটা ভাঙিয়ে নিয়ে এসেছি। আমি আজকেই পিঠাটা বানাচ্ছি না, আমি আগামীকালকে পিঠাটা বানাবো এবং চালের গুঁড়োটা আমি বাতাসে ছড়িয়ে রেখে শুকিয়ে নিচ্ছি। এভাবে করলে কি হবে, চালের গায়ে যেই এক্সট্রা পানিগুলো আছে সেগুলো একদম শুকিয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি ভাঙানোর পরও পিঠা বানাতে পারো, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট একটা দিন একটু টানিয়ে নিচ্ছি, তাহলে চালটা সংরক্ষণ করতেও সুবিধা হবে। এই চালের গুঁড়োটা যতটুকু আমার দরকার ব্যবহার করব এবং বাকিটা আমি ডিপে সংরক্ষণ করব বেশ কয়েক মাসের জন্য। এবার আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন বাটিতে তোমরা চাইলে পিঠা বানাতে পারবে। এই যে দেখতে পাচ্ছ মেলামাইনের এই বাটিটা, এটাতেও কিন্তু আমরা ভাপা পিঠা বানাতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপর যে দেখতে পাচ্ছ এই স্টিলের বাটিটা, এটাতে করেও কিন্তু খুবই সুন্দরভাবে পিঠা বানানো যাবে। আর আজকে আমি পিঠা বানাবো এই বাটিটায়। এই বাটিটার সাইজটা খুবই পছন্দ আমার এবং খুব সুন্দর গোল গোল পিঠা হয়, যেটা আমার খুবই পছন্দ, তাই আমি এরকম স্টিলের একটা বাটি আজকে ব্যবহার করছি। আর যদি তোমরা চাও এই যে দেখো এরকম মেলামাইনের বাটি ব্যবহার করতে চাও, সেটাও পসিবল। এটাতে পিঠাটা একটু পাতলা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কাপকেকের এই মোলগুলোতেও কিন্তু খুবই সুন্দর পিঠা হয়, তোমরা চাইলে এটাতেও বানাতে পারো। এবার আমি দেখাচ্ছি আজকে আমি পিঠাটা কিসে ভাপ দিব। এই যে চালনিটা দেখতে পাচ্ছ,
এই চালনিতে দিয়েই কিন্তু আজকে পিঠাটা ভাপ দিব এবং এটাতে পিঠা বানানো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। যে কোনো হাঁড়ির উপর এই ছাঁকনিটা বসিয়ে দিয়েই কিন্তু ইজিলি পিঠা বানানো যায়। ভাপা পিঠা বানানোর জন্য এই টাইপের ঢাকনা কিন্তু ব্যবহার করা যেতে পারে, তবে এই ঢাকনাগুলো যদি রেগুলার ব্যবহার করা না হয় তাহলে মাটির পুরনো একটা গন্ধ চলে আসে, যেটা সরাসরি পিঠাতে চলে আসে। তাই আমি বলবো যদি রেগুলার এটা ব্যবহার করা না হয় তার চাইতে ছবিতে দেখানো এরকম একটা ভাপা পিঠার পাতিল তোমরা কিনে নিতে পারো, সেটা অনেক ভালো ব্যাকআপ দিবে। যাদের কাছে এরকম ঢাকনা নেই বা ছাঁকনি নেই তারা নিশ্চিন্তে এরকম একটা কাপড় হাঁড়ির মুখে খুব ভালো মতো বেঁধে দিয়ে তার উপরে একসাথে 3-4টা পিঠা ভাপ দিতে পারবে। আগের দিনে আমাদের মা খালারা কিন্তু এভাবেই ভাপা পিঠা বানাতো। আমি এখনো প্রায় দেখা যায় সুতি কাপড়ের উপর ভাপা পিঠা পুলি পিঠা ভাপ দেই। আবার চাইলে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের উপরেও কিন্তু পিঠা ভাপ দেওয়া যাবে। ছবিতে দেখে নাও, এইভাবে ফয়েল পেপারটা হাঁড়ির উপর পেঁচিয়ে দিলে এবং ছিদ্র করে দিলে অনায়াসে খুব সুন্দর মতো পিঠায় স্টিম দেওয়া যাবে। আরও মজার বিষয় হচ্ছে যাদের বাসায় এরকম স্টিমার আছে তারা কিন্তু নিশ্চিন্তে স্টিমারের উপরে পিঠা ভাপ দিতে পারো। এই স্টিমারটা মেইনলি হচ্ছে রাইস কুকারের, এবং রাইস কুকারের উপর পানি দিয়ে এই স্টিমারটা দিয়ে দিলেও অনায়াসে পিঠা হয়ে যায়। তোমরা চাইলে ছোট কলসের ওপরও কিন্তু পিঠা ভাপ দিতে পারো নিশ্চিন্তে। তবে আমি একটা জিনিস নিষেধ করব, এই টাইপের প্লাস্টিকের ঝুড়ির উপর অনেকে পিঠা তোমরা স্টিম করছো বা দেখাচ্ছ, এটা কিন্তু একেবারেই ঠিক না। কারণ এই প্লাস্টিকগুলো একদম স্বল্প মূল্যে বিক্রি হয়, যেটা কোনোভাবেই ফুড গ্রেড প্লাস্টিক না। তাই আমি অবশ্যই নিষেধ করব এই প্লাস্টিকগুলো কোনোভাবেই খাবারে স্টিম দেওয়ার কাজে ব্যবহার করা উচিত না। তাহলে কিন্তু যে কোনো একটা ক্ষতিকারক কেমিক্যাল রিয়াকশন আমাদের খাবারে হতে পারে। এবং যারা এই টাইপের ফানেল ব্যবহার করছো প্রেসার কুকারের উপরে কিংবা যে কোনো কিছুর উপর পিঠা বানানোর জন্য, এইটাও কাজটা করো না। এই প্লাস্টিকগুলো খুবই বাজেভাবে তৈরি হয়। তেল অথবা পানি ঢালার কাজে ব্যবহার করা গেলেও এটা কোনোভাবেই স্টিম দেওয়ার কাজে ব্যবহার করা উচিত নয়। আমি আজকে পিঠা ভাপ দেওয়ার জন্য এই পাতিলটা ব্যবহার করছি। চেষ্টা করবে এমন পাতিল ব্যবহার করার জন্য যে পাতিলটা বড় কিন্তু মুখটা যেন ছোট হয়, তাহলে এই স্টিমটা খুব ভালো মতো পিঠার গায়ে লাগবে। পিঠা বানানোর জন্য গুড় এবং নারিকেল রেডি করে নিয়েছি। এখানে আছে 2 কাপ পরিমাণ নারিকেল এবং 1 কাপ পরিমাণ গুড়। আমি এটা চুলায় একটু জাল দিয়ে নিব, কারণ আমার কাছে আলাদা আলাদাভাবে গুড় এবং নারিকেল পিঠার উপর প্লেস করাটা একটু ঝামেলার মনে হয়। তাই আমি এটাকে একটু রান্না করে নিব অল্প সময়ের জন্য। আর চিমটি খানিক পরিমাণ লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমরা পিঠা বানানোর জন্য চালের গুঁড়োটা রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তোমরা যতটুকু পরিমাণ পিঠা বানাতে চাও ততটুকু পরিমাণই চালের গুঁড়ো ব্যবহার করবে, কোনো প্রবলেম নেই। 5 কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য আমি এখানে ব্যবহার করেছি হাফ চা চামচের চাইতে অল্প একটু বেশি পরিমাণ লবণ। লবণটা সম্পূর্ণ নিজের রুচি অনুযায়ী ব্যবহার করা উচিত, তবে আমি যতটুকু ব্যবহার করলাম সেটা আমি বলে দিলাম। এবার আমি এই চালের গুঁড়োয় ঠান্ডা পানি অল্প একটু একটু করে দিয়ে দিব। এখানে আমি পরিমাপটা তোমাদেরকে অবশ্যই বলে দিব কতটুকু পরিমাণ পানি আমার লেগেছিল। প্রথমে অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো চালটা আমি ডলে ডলে পানির সাথে মাখিয়ে নিচ্ছি। যদি চালের গুঁড়োটা শুকনো হয় তাহলে পানির পরিমাণটা বেশি লাগে, আর যদি চালের গুঁড়োটা ভেজা হয় তাহলে পানির পরিমাণটা কম লাগে। যেহেতু একদম নতুন চালের গুঁড়ো করা হয়েছে, খুব বেশি শুকনো না, তাই আমার চালের গুঁড়োতে পানি কিন্তু খুব একটা বেশি লাগেনি। এবার অল্প অল্প করে একটু একটু পানি দিচ্ছি এবং চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। একেবারে কখনোই বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, আর যদি ভুল ক্রমে পানি বেশি চলেও যায় সেক্ষেত্রে অল্প একটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োতে পানিটা ঠিক মতো মাখানো হলো কিনা কিভাবে বুঝবো? এই যে মুঠ করে চালটা ধরছি, কিন্তু মুঠ হচ্ছে চালটা চাপ দেওয়ার পর ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে আরেকটু পরিমাণ পানি লাগবে। এভাবে করে মুঠ করার পর যখন চাপ দিব একেবারে ঝুরঝুর করে ভেঙে পড়বে না, তার মানে তখন পানির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে, বুঝে নিতে হবে। আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি চালটা কিন্তু পারফেক্ট একদম পানি দেওয়া হয়ে গেছে। 1 কাপ পানি আমি নিয়েছিলাম এখানে দেওয়ার জন্য, এবং 1 কাপ পানি থেকে এতটুকু পরিমাণ পানি আমার বেঁচে গেছে, তার মানে হাফ কাপেরও বেশি পরিমাণ পানি এখানে লেগেছে। তাই আমি এই মাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক একজনের কিন্তু এক এক পরিমাণ পানি লাগতে পারে, কোনো প্রবলেম নেই। এবার আমি চালটা মুঠ করছি আর চাপ দিচ্ছি। এবার কিন্তু আগের মতো ঝরঝর করে ভেঙে গুঁড়ো হয়ে পড়ে যায়নি।
আরেকটা দেখিয়ে দিচ্ছি। মুট করার পর চাপ দিচ্ছি, দেখো চাকা চাকা অবস্থায় আছে, তার মানে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমাদের চালের গুঁড়োটা। এখন এটা আমরা রেস্টে রাখবো 5 মিনিটের জন্য এবং এই ফাঁকে আমি নারকেলটা রেডি করে নিব। চুলায় নারকেল আর গুড় বসিয়ে দিয়েছি এবং এটা আমি 3-4 মিনিটের জন্য রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায়। যখন গুড়টা গলে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু গলে গেছে এবং পানিটাও একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু বেশি জমাট বেঁধে যাবে। নারকেলটা ঢেলে রেখেছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি চালটাকে চালনিতে চেলে নিচ্ছি। যে চালনিতে আমি পিঠাটা ভাপ দিব সেই চালনি দিয়েই চালের গুঁড়োটা এখন চেলে নিচ্ছি। এভাবে চালের গুঁড়োটা চেলে নিলে পিঠাটা অনেক বেশি সফট এবং ফ্লাফি হয়। তাই একটা মোটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে চালটা খুব ভালো মতো চেলে নিতে হবে। এবার চালটাকে নাড়াচাড়া দিয়ে চেলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে চেলে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে জাস্ট ডলা দিলেই উপর থেকে নাড়াচাড়া দিলে চালগুলো নিচে পড়ে যাচ্ছে। ঠিক এমনভাবে করে সবগুলো চাল আমি এখন চেলে নিব। সবগুলো চাল চেলে নিয়েছি। এবার আমরা চুলায় পানি দিচ্ছি। যে পাতিলে পিঠা বানাবো সেই পাতিলে অর্ধেক পাতিল পানি দিয়ে দিয়েছিলাম এবং পানিটা ফুটে গেছে। এখন আমরা পিঠাগুলো রেডি করে নিব। পিঠাগুলো রেডি করার পরে যখন বাটিটা ছাঁকনির উপর দিব তখন আমাদের একটা পাতলা কাপড় দরকার, তাই একটা পাতলা কাপড় রেডি করে নিয়েছি। এবার পিঠার বাটিটা নিয়ে নিলাম এবং চালের গুঁড়োটা পিঠার বাটির উপর দিয়ে দিচ্ছি। একদম অর্ধেকের আরেকটু অল্প পরিমাণ বেশি দিয়ে দিলাম এবং এবার এর উপরে গুড়টা প্লেস করে নিব। কোনো চাপাচাপি করছি না, জাস্ট লাইট হাতে কাজটা করছি। আমি কিন্তু আলাদাভাবে গুড় নারকেল ব্যবহার করিনি। তোমরা চাইলে অবশ্যই আলাদা আলাদাভাবে গুড় এবং নারকেলটা ব্যবহার করতে পারো, তবে এইভাবে যদি পিঠায় ব্যবহার করো গুড় নারকেলটা অসম্ভব মজার হয়। তোমরা একবার ট্রাই করেই দেখো না, কত ভালো লাগবে এবং আমার কাছে অনেক বেশি ঝামেলাহীন মনে হয়েছে এই প্রসেসটা। এবার উপরে আলতোভাবে করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হালকাভাবে হাত বুলিয়ে নিব, কোনো চাপাচাপি করব না। একদম আস্তে করে গোল গোল বাটিটা ঘুরিয়ে আস্তে আস্তে করে ট্যাপ করে চালটা উপরে সমান করে দিলাম। ঠিক এমনভাবে সবগুলো বাটি কিন্তু তোমরা রেডি করে করে পিঠার ছাঁকনির উপরে দিয়ে দিবে। এবার বাটির উপর একটা ভেজা কাপড় দিয়ে দিব। এই কাপড়টা দিয়ে বাটিটা একটু পেঁচিয়ে নিচ্ছি। যেহেতু ছাঁকনির উপরে পিঠাটা দিব তাই একদম টকবগে ফুটন্ত পানির উপরেই ছাঁকনিটা দিলাম না। আগে একটা বাটির উপর রেখে পিঠাটা দিয়ে 2-3 বার টোকা দেওয়ার পর পিঠাটা যখন পড়ে গেল তারপর উপরে কাপড় দিয়ে ঢেকে দিলাম এবং ছাঁকনিটা যেয়ে পাতিলের উপর বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ঠিক 3 থেকে 4 মিনিট পর আমাদের পিঠাটা কিন্তু হয়ে যাবে এবং চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। ঠিক 3-4 মিনিট পর আমি ফিরে আসব এবং তোমাদেরকে দেখাবো পিঠার অবস্থাটা কি হলো। 3 মিনিট পর আমি ফিরে এসেছি এবং পিঠাটা কিন্তু হয়ে গেছে। কিভাবে বুঝবে পিঠা হয়ে গেছে? যখন দেখবে চালের গুঁড়োর কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু পিঠাটা হয়ে যাবে এবং উপরটা দেখতে অনেক বেশি সফট লাগবে। যেহেতু আমাদের ছাঁকনিটা একদম খোলা, অনেক বেশি স্টিম লাগবে আমাদের হাতে, তাই আমি ছাঁকনিটা নামিয়ে নিয়েছি এবং পিঠাটা খুলে নিচ্ছি। তোমরা যদি চেক করতে চাও পিঠাটা হয়েছে কি না তা নামিয়ে চেক করবে। ওইভাবে চেক করতে গেলে কিন্তু হাতে স্টিম লেগে হাতটা পুড়ে যেতে পারে। আমি প্রায় 3 মিনিট পরে পিঠাটা তুলে নিলাম এবং ইটস পারফেক্টলি ডান। দেখতেই পাচ্ছ কত সুন্দর পিঠা রেডি হয়ে গেছে। ঠিক এমনভাবে করে সবগুলো পিঠা আমি এখন বানিয়ে নিচ্ছি। নর্মালি একটা ভাপা পিঠা হতে কিন্তু 4-5 মিনিটের বেশি লাগে না। তোমরা একটা পিঠা নামালেই বুঝে যাবে যে পরবর্তী পিঠাগুলো কতটুকু সময় ভাপ দিতে হবে। এবার আমি পিঠার ভেতরের অংশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক নরম হয়েছে। গরম গরম পিঠা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে ভিতরটা, মাশাআল্লাহ। আশা করছি তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবে এবং আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছে। যদি তোমরা ফিডব্যাক দাও তাহলেই কিন্তু আমার এই কষ্টটা সার্থক হবে। এবার দেখাচ্ছি পিঠাটা কিভাবে স্টোর করবে। একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে কোনো জিপলক ব্যাগ
কিংবা এয়ারটাইট বক্সে করে ভরে পিঠাটা রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে রাখতে চাইলে 4-5 দিন একদম অনায়াসে পিঠাটা ভালো থাকবে। আর যদি ডিপে সংরক্ষণ করতে চাও এভাবেই 2-3 মাসের জন্য রেখে দেওয়া যাবে। আর যখন পিঠাটা খাবে 30 মিনিট আগে বের করে নর্মাল হয়ে যাওয়ার পরে স্টিম দিয়ে তারপর পিঠাটা সার্ভ করতে পারবে। আমি এই পিঠাটা 30 মিনিট আগে ডিপ ফ্রিজার থেকে বের করে রেখেছিলাম। এবার এটাকে খুব ভালো মতো স্টিম করে নিয়েছি এবং তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ডিপ থেকে পিঠাটা বের করলে দেখতে কেমন হয় এবং খেতে কেমন লাগবে। পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি এবং অসম্ভব সুন্দরভাবে স্টিম হয়েছে। এবার পিঠাটা তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ পিঠার মতো লাগছে দেখতে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলে আসব নতুন আরও ইজি এবং ইয়াম্মি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।